প্রিয় দর্শক, আজ বুদ্ধ পরম্পরা নিয়ে আপনাদের সামনে এমন সব তথ্য প্রকাশ করব যে তথ্যগুলি গবেষণালব্ধ এবং যে তথ্যগুলির মধ্যে আপনারা বুঝতে পারবেন যে বুদ্ধ কোনো ব্যক্তি নয়, বুদ্ধ একটি পরম্পরা। গোতামা বুদ্ধের আগে আরও 27 জন বুদ্ধ এই নিব্বানা পথের পথিক ছিলেন। তারা নিব্বানা মত দান করেছেন জগৎকে। ব্রাহ্মণবাদী সাহিত্য রচয়িতারা দীর্ঘকাল ধরে জনগণের মস্তিষ্কের মধ্যে এমন একটা ধারণা পুঁতে দিয়েছিলেন যে গোতামা বুদ্ধ থেকেই বুদ্ধ ধর্মের প্রবর্তন হয়েছে। এটি বেদ ব্রাহ্মণের বিরুদ্ধে একটি বিদ্রোহ, আর এই ধারণাটাকেই সর্বোচ্চ প্রচারের জন্য রচিত হয়েছে নানাবিধ কাব্য, নানা গ্রন্থ, নানা গল্প, নানা কাহিনী। আশ্চর্যের বিষয় হলো ভারতীয় ঐতিহাসিকরা জেনে বুঝেও এই অসত্যকে প্রচার করেছেন এবং কাল্পনিক মাইথোলজিগুলিকে গোতামা বুদ্ধের আগে প্রতিষ্ঠিত করার জন্যে যথাসাধ্য চেষ্টা চালিয়ে গেছেন। এর আসল উদ্দেশ্য হলো বৈদিক সভ্যতা নামে একটি আষাঢ়ে গল্প নির্মাণ করা। এর ফলস্বরূপ মানুষ ভুলে গেছে যে বুদ্ধ কোনো ব্যক্তি নয়, বুদ্ধ একটি পরম্পরা। কিন্তু চাপিয়ে দেওয়া গল্প তো ইতিহাস হতে পারে না। ইতিহাস হতে গেলে যে সমস্ত উপাদানের দরকার হয় সেই উপাদানগুলির কোনোটি এই মাইথোলজিগুলির মধ্যে উপস্থিত নেই। 1862 সালে এইচ উইলসন নেপাল থেকে কিছু দস্তাবেজের ভিত্তিতে রচনা করেছিলেন দি রিলিজিয়াস সেক্টস অফ হিন্দুস। এই গ্রন্থে গোতামা বুদ্ধের আগে আরও 6 জন বুদ্ধের নাম করা হয়। এরা হলেন শিখি, বিশ্বভূ, কাকুচন্দ, কনকমণি, কাশ্যপ এবং শাক্য সিংহ। দুঃখের বিষয় হলো উইলসনের এই তথ্যভিত্তিক একেবারে দস্তাবেজের ভিত্তিতে রচিত গ্রন্থটি ভারতীয় ঐতিহাসিকরা কোনো গুরুত্ব দেয়নি। 1873 সালে আলেকজান্ডার কানিংহাম বরহুত স্তূপ আবিষ্কৃত করলে চেপে রাখা, ঢেকে রাখা ইতিহাসের এক নবদিগন্ত খুলে যায়। কানিংহাম ভাষা এবং লিপি অধ্যয়ন করে এইসব প্রত্ন নিদর্শনগুলিকে মুখর করে তোলেন। এক প্রত্নস্থল থেকে আর এক প্রত্নস্থল অনুসন্ধান করতে করতে তিনি পেয়ে যান পূর্ব বুদ্ধদের সন্ধান। তিনি সন্ধান পেয়ে যান সম্রাট অশোকের শিলালেখগুলির। তিনি সন্ধান পেয়ে যান ফাহিয়েন, হিউয়েনসাং, ইৎসিংয়ের লিখিত গ্রন্থগুলির। 19বিংশ শতকের শেষ ভাগে সুদক্ষ প্রশাসক ঐতিহাসিক ডক্টর ভিনসেন্ট স্মিথ লঙ্কা থেকে উদ্ধার করেন অট্টবিংশতি পরিত্যসূত্র নামে 28 বুদ্ধের একটি বন্দনা গীতি। এই 28 বুদ্ধের বন্দনাটি আপনাদের সামনে আমি তুলে ধরছি। তন্হংকর মহাবীর, মেধংকর মহায়শ, শরণাঙ্কর লোকহিত, দীপঙ্কর জ্যোতিন্ধর, কাণ্ডনীন জনপামক্ষ, মঙ্গলপুরী শাসভ, সুমন সুমন ধীর, রেবতরতিবদ্ধন, শোভিত গুণসম্পন্ন, আনন্দর্শী জনোত্তম, পদুম লোকপূজ্যতে, নারদ বরসারথী, পদুমাত্তর সত্যসার, সুমেধ অজ্ঞপুজ্জ্বল, সুজাত সব্যলোকজ্ঞ, প্রিয়দর্শী নরাশভ, আত্মদর্শী কারুণিক, ধম্মদিশ্যতমানুদ, সিদ্ধার্থ অসমলোকে, তিস্যবরদ সংবর, ফুষ্যবরদ সম্বুদ্ধ, বিপর্ষী চ অনুপম, শিখি সব্যহিত সত্য, বেশ্যভূ সুখদায়ক, কাকুচন্দ সত্যবহ,
কোনাগমন রণঞ্জিহ কাশ্যপ শ্রী সম্পন্ন গৌতমা শাক্য পুঙ্গব অট্টবিশতিমা বুদ্ধা নিব্বানা মতদায়ক নমমি শিরসি নিচ্চং তে মে রক্ষন্তু সব্যদা। চৈনিক পরিব্রাজক ফাহিয়েন সাবস্তি থেকে পূর্ব বুদ্ধদের জন্মস্থান এবং স্তূপগুলি ভ্রমণ করতে শুরু করেন। প্রথমেই তিনি আসেন তুবে নামে একটি গ্রামে। গ্রামটি শহর থেকে 50 লি দূরে। সেখানেই জন্ম করেছিলেন কাশ্যপ বুদ্ধ। যেখানে তিনি মহাপরিনিব্বাণ লাভ করেছিলেন সেখানে বানানো হয়েছে একটি স্তূপ। বর্তমানে এই গ্রামটির নাম তান্ডবা। সাবস্তি থেকে 12 যোজন দক্ষিণ পূর্বে গেলে একটি ছোট্ট শহর যার নাম নাপেইকিয়া এবং যার বর্তমান নাম গুটি হাওয়া। এখানে জন্মগ্রহণ করেছিলেন কাকু চাঁদ বুদ্ধ। এখানেও রয়েছে একটি স্তূপা। এই গুটি হাওয়া থেকে 1 যোজন দূরে যে গ্রামটি রয়েছে তার নাম নিগলি হাওয়া বা নিগলি সাগর। সম্রাট অশোকের বিখ্যাত নিগালিভা এপিগ্রাফ এখানেই রয়েছে। সম্রাট অশোক এই নিগালিভা এপিগ্রাফে লিখেছেন, আমি শিখি বুদ্ধের উপাসনা করি যিনি মহাজ্ঞানী ছিলেন। আমি বিশ্বব বুদ্ধের উপাসনা করি যিনি মহাপ্রকৃতির বন্ধু ছিলেন। আমি কাকু চাঁদ বুদ্ধকে উপাসনা করি যিনি মুনিগণের প্রভু ছিলেন। আমি কনক মুনি বুদ্ধের উপাসনা করি যিনি লোকপাল ছিলেন। আমি কাশ্যপ বুদ্ধের উপাসনা করি যিনি বিশ্বের প্রভু ছিলেন। আমি শাক্য সিংহ বুদ্ধকে উপাসনা করি যিনি সূর্য সম দীপ্ত ছিলেন। প্রিয় দর্শক, আমরা গৌতমা বুদ্ধ থেকে আরও 3টি অর্থাৎ 4টি বুদ্ধের পরম্পরা নিয়ে আজকের এই আলোচনাটি রাখব। আমরা প্রথমে আসি কাকু চাঁদ বুদ্ধের স্মারকে। বর্তমান নেপালের গুটি হাওয়াতে কাকু চাঁদ বুদ্ধের জন্ম। থেরাবাদা সাহিত্যে এই স্থানের প্রাচীন নাম খেমাবতী। এখানে সম্রাট অশোক যে স্তূপটি নির্মাণ করেছিলেন তা 3.25 মিটার অবশিষ্ট আছে। যে স্তূপটি সম্রাট অশোক সংস্কার করেছিলেন তার ব্যাস 22 মিটার। 1994-95 সালে ইতালির গবেষক জিওভানি বিরার্ডি কাকু চাঁদ বুদ্ধের এই স্তূপ খনন শুরু করেন। এই খনন কাজের পরে তিনি যে অ্যাকাউন্টটি তৈরি করেন তার নাম এক্সকাভেশন অ্যাট গুটি হাওয়া। পরবর্তীকালে তিনি হার্ডশিপ অ্যান্ড ডাউনফল অফ বুদ্ধিজম ইন ইন্ডিয়া গ্রন্থতে পুরো বিষয়টি সংযোজন করেন। এই খনন কাজের সময় স্তূপের তলা থেকে যে চারকোল অবশেষ পাওয়া যায় সেটাকে তিনি পৃথিবীর সবথেকে নির্ভরযোগ্য অ্যানালিটিক রেডিও কার্বন ডেটিং ল্যাব ফ্লোরিডায় পাঠিয়ে দেন এবং সেখান থেকে বেরিয়ে আসে পূর্ব বুদ্ধ কাকু চাঁদের কার্বন ডেটিং। এই কার্বন ডেটিং থেকেই প্রমাণ হয়ে যায় যে 25তম বুদ্ধ কাকু চাঁদের সময়কাল ছিল 800 পূর্ব খ্রিস্টাব্দ। অর্থাৎ আমরা নির্দ্বিধায় বুঝতে পারছি যে বুদ্ধ ছিল একটি পরম্পরা। গৌতমা বুদ্ধ নিজেই তার মুখে স্বীকার করেছেন যে তিনি বুদ্ধ পরম্পরার একজন মানুষ। যেহেতু এই সময়টি বুদ্ধ ছিল একটি পরম্পরা, তাই একজন বুদ্ধের অন্তিমকালের আগেই ঘটত আর এক বুদ্ধের অভিষেক কাল। এই কালটিকে মোটামুটি যদি আমরা 60 থেকে 70 বছরের ব্যবধান ধরি তাহলে আমরা পেয়ে যাব পরবর্তী বুদ্ধদের সময়কাল। যদি কাকু চাঁদ বুদ্ধের সময়কাল হয় 800 পূর্ব খ্রিস্টাব্দ, তার 60 বছর পরে কোনাগমন বুদ্ধের সময়কাল হবে 740 খ্রিস্টপূর্বাব্দ। কাশ্যপ বুদ্ধের সময়কাল হবে 680 খ্রিস্টপূর্বাব্দ এবং তথাগত বুদ্ধের সময়কাল হবে 620 খ্রিস্টপূর্বাব্দ। অনেকে বলবেন বুদ্ধের জন্ম যদি 563 খ্রিস্টপূর্বাব্দে হয় তবে এই সময়কাল তো মিলছে না।
একটা বিভ্রান্তি থেকে যাচ্ছে না? এর বৈজ্ঞানিক সমাধান যিনি করেছেন তার নাম রবিন কানিংহাম। 2013 সালে ইউনেস্কোর তত্ত্বাবধানে তিনি বুদ্ধের জন্মস্থান লুম্বিনীর মহামায়া বিহার খনন শুরু করেন। ইটের কাঠামোর নিচে খুঁজে পান খড় এবং কাঠ দিয়ে নির্মিত ঘরের অবশেষ। এই ঘরের পাশেই তিনি খুঁজে পান অঙ্গারীভূত শাল গাছের যে শিকড়, সেই শিকড় গুচ্ছ। এর কার্বন ডেটিং করা হয় মিয়ামিতে। কার্বন ডেটিংয়ে যে সময়কাল পাওয়া যায় তা 600 খ্রিস্টপূর্বাব্দ। নেপালের অধিকাংশ দস্তাবেজে এবং গ্রন্থে তথাগত বুদ্ধের জন্ম 623 খ্রিস্টপূর্বাব্দে দেখানো হয়েছে। অর্থাৎ জিওভানি বিরাডির অনুমানের সাথে 2013 খ্রিস্টাব্দে রবিন কানিংহামের তথ্য একেবারে মিলে যায়। সারা দুনিয়ায় প্রতিষ্ঠিত হয় যে তথাগত বুদ্ধ থেকে বুদ্ধ ধর্মের সূচনা হয়নি, তার আগে আরো 7-8 জন বুদ্ধ এই নিব্বান পথের যাত্রী ছিলেন, যাদের বন্দনা গীত সিংহল থেকে আবিষ্কার করেছেন ভিনসেন্ট স্মিথ।